আচ্ছা, লাস্ট দিন আমরা এই ফিগারটা দেখেছিলাম এবং মেইনলি করেছিলাম যে একটা ফাইনাইট অটোমেটনের ফর্মাল ডেফিনেশন কি হবে। আজকে আমরা মেইনলি দেখতে যাচ্ছি যে ফাইনাইট অটোমেটনের ফর্মাল ডেফিনেশন দেখেছি এবং একটা ফাইনাইট অটোমেশন কিভাবে কম্পিউট করে বা কম্পিউটেশনের মোটামুটি একটা ইনফর্মাল ডেফিনেশনও আমরা দেখেছি। আজকে কম্পিউটেশনের ফর্মাল ডেফিনেশনটা আমরা দেখব। ফর্মাল ডেফিনেশন দেখার আগে আমরা ইনফর্মাল ডেফিনেশনটা আরেকবার দেখে নিই। সাপোজ এই যে ফিগারটা আঁকা আছে, এটা হচ্ছে আমাদের একটা ফাইনাইট অটোমেটন। এই ফাইনাইট অটোমেটন যখন কম্পিউট করবে, কি কম্পিউট করবে বা কিভাবে কম্পিউট করবে, এটার কম্পিউটেশনের ডেফিনেশনটা কি হবে? নর্মালি কম্পিউটেশনের ইনফর্মাল ডেফিনেশনটা আমরা এভাবে বলি যে একটা গিভেন ফাইনাইট অটোমেটন যদি একটা স্ট্রিং পায়, সে এটা হচ্ছে তার জন্য একটা ইনপুট স্ট্রিং। এই স্ট্রিংটাকে যদি এই ফাইনাইট অটোমেটনটা প্রসেস করার পর একটা আউটপুট জেনারেট করে, সেই প্রসেস করে আউটপুট জেনারেট করাটাকে আমরা বলি এই ফাইনাইট অটোমেটনের জন্য এই স্ট্রিং এর কম্পিউটেশন। ওকে, বা স্ট্রিংটাকে সে কম্পিউট করলো। সো স্ট্রিং কম্পিউটেশনের সময় সে কি কি কাজ করে? কম্পিউটেশনের সময় সে এভাবে কাজ করে, এই যে গিভেন স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে সে সিম্বল বাই সিম্বল প্রসেস করে, একটা একটা করে ইনপুট নেয়, দেন সে নিজের মধ্যে কিছু স্টেট চেঞ্জ করে এবং ফাইনালি একটা স্টেটে যে সে থামে, সেই স্টেটটা যদি অ্যাকসেপ্ট স্টেট হয় তাহলে আমরা বলি যে স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। যদি অ্যাকসেপ্ট স্টেট ছাড়া অন্য কোনো স্টেট হয় তাহলে আমরা বলি স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে না, স্ট্রিংটাকে রিজেক্ট করেছে। ওকে, সো স্ট্রিংটাকে প্রসেস করার সময় সে কিভাবে স্টেটগুলো চেঞ্জ করে? ইনিশিয়ালি স্ট্রিং প্রসেস করার আগ মুহূর্তে সে যখন স্টার্ট হয় তখন সে স্টার্ট স্টেটে যায়। সো একদম শুরুতে সে স্টার্ট স্টেটে থাকে, স্টার্ট স্টেটটা হচ্ছে এস। এই এস থেকে সে স্ট্রিংটাকে প্রসেস করা শুরু করে। প্রথমে ফার্স্ট সিম্বলটাকে রিড করে, ফার্স্ট সিম্বলের জন্য সে দেখে যে স্টার্ট স্টেট থেকে সে কোন স্টেটে মুভ করবে। তো এখানে আমাদের সিম্বল আছে এ এবং আমরা আছি স্টার্ট স্টেটে। এ যদি আমরা পাই তাহলে এস থেকে আমরা কিউ ওয়ানে মুভ করবো। দ্যাট মিনস এরকম একটা ট্রানজিশন হবে। দেন পরের সিম্বলটার জন্য, পরের সিম্বলটা হচ্ছে বি। পরের সিম্বলটার জন্য সে দেখবে যে কিউ ওয়ান থেকে যদি ইনপুট বি পায় তাহলে সে কোথায় মুভ করবে। আমরা এখানে দেখতেছি যে বি এর জন্য সে কিউ ওয়ান থেকে কিউ টু তে মুভ করবে। তো এখানে কিউ টু তে সে মুভ করলো। এরপরে থার্ড যে সিম্বলটা আছে অ্যাগেন বি, এই বি এর জন্য সে কিউ টু থেকে কোথায় মুভ করবে? কিউ টু থেকে সে বি এর জন্য কিউ টু তেই থেকে যাবে, মুভ করবে না। দেন ফোর্থ সিম্বল এ এর জন্য সে কোথায় মুভ করবে? কিউ টু থেকে কিউ ওয়ানে মুভ করবে, কিউ ওয়ান। দেন অ্যাগেন বি এর জন্য সে কিউ ওয়ান থেকে কিউ টু তে মুভ করবে এবং লাস্ট ইনপুট এ এর জন্য সে কিউ টু থেকে কিউ ওয়ানে মুভ করবে। এবং ফাইনালি দেখা গেল যে কিউ ওয়ানটা আসলে একটা অ্যাকসেপ্ট স্টেট। তো আমরা বলবো যে এই স্ট্রিংটাকে এই ফাইনাইট অটোমেটনটা অ্যাকসেপ্ট করবে, বা আমরা অল্টারনেটিভলি বলতে পারি যে এটাকে রিকগনাইজ করবে। সো এই পুরো প্রসেসটাকে আমরা বলি কম্পিউটেশন। নাও কম্পিউটেশনের ফর্মাল ডেফিনেশন যদি আমরা দেখতে চাই, যে আমরা দেখেছি, আমরা এর আগেও বলেছিলাম যে ফর্মাল ডেফিনেশন আমাদের কেন দরকার হয়। ইনফর্মাল ডেফিনেশনই তো আমাদের হয়েছে যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে সেটা গ্রাফস করার জন্য ইনফর্মাল ডেফিনেশন ইজ এনাফ। বাট তাও আমরা ফর্মাল ডেফিনেশনে যাই বিকজ কোনো রকম অ্যাম্বিগুইটি যদি থাকে ইনফর্মাল ডেফিনেশনে, সেই অ্যাম্বিগুইটিটাকে দূর করার জন্য। প্লাস ফর্মাল ডেফিনেশন দেওয়ার সময় আমরা অনেকগুলো নোটেশনের সাথে পরিচিত হই, সেই নোটেশনগুলো আসলে আমাদের পরবর্তীতে কাজে লাগে। তো এখানে আমরা কম্পিটিশনের ফর্মাল ডেফিনেশন দেখব। এই পুরো প্রসেসটার একটা ফর্মাল ডেফিনেশন আমরা দাঁড় করাবো। ফর্মাল ডেফিনেশনটা হবে এরকম
ধরি যদি m ইকুয়ালস যে কোনো ফাইনাইট অটোমেটনকে আমরা 5 টাপল হিসেবে এক্সপ্রেস করতে পারি। সো এইখানে m কে আমরা একটা 5 টাপল হিসেবে এক্সপ্রেস করব। m ইকুয়াল 5 টাপলের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে set of states, then set of symbols or alphabet, then transition function, start state, and set of exit state. So m equal একটা 5 টাপল যদি একটা ফাইনাইট অটোমেটন হয়, ফাইনাইট অটোমেটন if m equal 5 tuple be a finite automaton and w equals w1 w2 wn be a input string। আমরা ধরে নিচ্ছি w হচ্ছে একটা ইনপুট স্ট্রিং, যেখানে এই w কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে যে সিম্বলগুলো পাবো সেগুলো হচ্ছে w1 w2 আপ টু wn। এগুলো হচ্ছে এক একটা সিম্বল, আর এটা হচ্ছে পুরো স্ট্রিং। যেমন এই যে এখানে এটা হচ্ছে পুরো একটা স্ট্রিং, আর এ বি ডি এগুলো হচ্ছে এই w1 w2 এগুলো সিম্বলস। তো m যদি একটা ফাইনাইট অটোমেটন হয় এবং w যদি একটা ইনপুট স্ট্রিং হয়, এবং এই ইনপুট স্ট্রিংটাকে প্রসেস করার সময় ফাইনাইট অটোমেটন যদি যথাক্রমে r0 r1 r2 r1 স্টেট গুলাতে মুভ করে, যেমন এখানে আমরা দেখতেছি যে এই স্ট্রিং এর জন্য আমাদের অটোমেটনটা এরকম একটা সিকোয়েন্স অফ স্টেটে মুভ করেছে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের m হচ্ছে একটা অটোমেটন এবং w ইনপুট স্ট্রিং এর জন্য সে r0 থেকে rn এরকম একটা সিকোয়েন্স অফ স্টেটে মুভ করে। যদি এরকম একটা সিকোয়েন্সে মুভ করে এবং এটা মুভ করার সময় তিনটা কন্ডিশন স্ট্রিক্টলি ফলো করে, সেই কন্ডিশন যদি স্ট্রিক্টলি ফলো করে, এবং কন্ডিশনগুলো হচ্ছে নাম্বার 1 r not equals to q not। দ্যাট মিন্স এই r নটটা সিকোয়েন্স অফ স্টেটের ফার্স্ট স্টেটটা হচ্ছে আমাদের স্টার্ট স্টেট হবে। দেন আমাদের ট্রানজিশন ফাংশন হচ্ছে ডেল্টা ডেল্টা আর আই wi plus 1 equals ri plus 1 for each I। আচ্ছা, আমাদের ভিডিওটা একটু ল্যাগ করতেছে, আমি এটা একটু রিফ্রেশ করে নিলে মনে হয় ভালো হবে। ফর ইচ আই এর ভ্যালু হবে 0 to n minus 1। স্যার ক্যামেরা তো হ্যাং হয়ে গেছে, একটু ওয়েট করি। ওকে, এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, সো 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে ডেল্টা ri wi equals ri plus 1 for each I where I হচ্ছে 0 থেকে আপ টু n minus 1। এটা মিন করে যে এই যে আমাদের সিকোয়েন্স অফ স্টেটস গুলো আছে, সেই স্টেটস গুলো এক স্টেট থেকে আরেক স্টেটে মুভ করার সময় অবশ্যই আমাদের যে ট্রানজিশন ফাংশন আছে সেই ট্রানজিশন ফাংশনটাকে ফলো করে। যদি ট্রানজিশন ফাংশন ফলো না করে তাহলে সেটাকে আসলে আমরা ট্রু কম্পিটিশন বলবো না। এন্ড থার্ড নাম্বার কন্ডিশন হচ্ছে যে আমাদের rn যেটা আছে এটা হচ্ছে মেম্বার অফ f হবে। rn belongs to f। দ্যাট মিন্স যদি এরকম হয় যে এই ফাইনাল স্টেটটা অ্যাকসেপ্ট স্টেটের একটা মেম্বার, তখন আমরা বলবো যে এখানে আমাদের যেই m আছে ফাইনাইট অটোমেটনটা আছে, সেই ফাইনাইট অটোমেটনটা w কে ইনপুট স্ট্রিংকে অ্যাকসেপ্ট করে। ওকে,
তো কোনো একটা ফাইনাইট অটোমেটন কোনো একটা স্ট্রিংকে যদি আমরা বলি অ্যাকসেপ্ট করতেছে, তাহলে এইটা অ্যাকসেপ্ট করার জন্য অবশ্যই এই তিনটা রুলকে ফলো করে তারপর অ্যাকসেপ্ট করতে হবে। এই তিনটা রুলকে যদি ফলো করে তাহলে আমরা বলবো তখন এই স্ট্রিংটাকে এই ফাইনাইট অটোমেটনটা অ্যাকসেপ্ট করেছে। এবং পুরো প্রসেসটাকে বলবো আমরা কম্পিটিশন। হচ্ছে কম্পিটিশনের ফর্মাল ডেফিনেশন। কম্পিটিশনের ফর্মাল ডেফিনেশনটা আমাদের স্লাইডে দেওয়া আছে। নাম্বার পয়েন্ট আরেকবার একটু বুঝায় বলবেন? সরি, একটু জোরে বলি। 2 নাম্বার পয়েন্টটা আবার একটু বুঝায় বলবেন? আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আমরা দেখতেছি যে এখানে ট্রানজিশন ফাংশন আছে। ট্রানজিশন ফাংশন আমরা আগে দেখেছি দুইটা ইনপুট থাকে, একটা হচ্ছে একটা স্টেট আর একটা হচ্ছে একটা ইনপুট সিম্বল। দুইটা ইনপুট, একটা হচ্ছে স্টেট আর আই, আর একটা ইনপুট সিম্বল wi+1। এখানে wi+1 কেন দিচ্ছি একটু পরে বলতেছি। আর একটা ট্রানজিশন ফাংশনের আউটপুট হচ্ছে আরেকটা স্টেট। ঠিক আছে, তো একটা স্টেটে থাকা অবস্থায় যদি একটা ইনপুট সিম্বল পাই, তাহলে সেই ইনপুট সিম্বলটাকে প্রসেস করে আমরা পরবর্তী স্টেটে মুভ করব। তো আর আইতম স্টেট থেকে আমরা i+1 তম স্টেটে মুভ করতেছি। ঠিক আছে, এবং এখানে i এর ভ্যালু হইতে পারে 0 থেকে আপ টু n-1, কারণ আমরা এখানে দেখি যে এখানে আর 0 থেকে শুরু হয়েছে আর n পর্যন্ত শেষ হয়েছে। ওকে, আর যখনই আমরা একটা ইনপুট সিম্বলকে প্রসেস করব, সাপোজ আর 0 তে থাকা অবস্থায় আমরা কোন ইনপুট সিম্বলটাকে প্রসেস করব? w1 কে প্রসেস করব। তো 0 থেকে আর 0 তে থাকা অবস্থায় w1 কে প্রসেস করতেছি। এখানে 0 আছে, এখানে 1 আছে, এক বেশি আছে। अगेन আর 1 এ থাকা অবস্থায় w2 কে প্রসেস করব। তো 1 এ থাকা অবস্থায় 2 কে প্রসেস করতেছি। এর জন্য যে কোনো স্টেটে থাকা অবস্থায়, মানে যত নাম্বার স্টেটে আছে তার চেয়ে এক নাম্বার বেশি ইনপুট সিম্বলকে প্রসেস করবে। এই জন্য আমরা এখানে দিচ্ছি আর আই এ থাকা অবস্থায় wi+1 কে প্রসেস করতেছি, এবং প্রসেস করার সময় আমরা আর i+1 এই স্টেটে মুভ করব। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টটা বললে ভালো হয় আরেকবার। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে যদি এই w কে m অ্যাকসেপ্ট করে, তাহলে অবশ্যই এই যে সিকোয়েন্স অফ স্টেট আছে, এই সিকোয়েন্স অফ স্টেটের ফাইনাল স্টেটটা অ্যাকসেপ্ট স্টেটের মধ্যে থাকতে হবে। এই যে যদি আমরা আগের এক্সাম্পলটা দেখি, এই যে এখানে আমরা এই ইনপুটের জন্য আমরা এই সিকোয়েন্স অফ স্টেটে ট্রাভার্স করতেছি। তো এই সিকোয়েন্স অফ স্টেটের ফাইনাল যে স্টেটটা আছে q1, সেটা হচ্ছে আমাদের সেট অফ অ্যাকসেপ্ট স্টেটস যেগুলো আছে, যেমন এখানে q1 এবং r1, এগুলো হচ্ছে অ্যাকসেপ্ট স্টেটস। তো এই দুইটার যে কোনো একটা যদি হয় তাহলে আমরা বলবো এই স্ট্রিংটাকে সে অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে q1 আসলে এই যে দুইটা অ্যাকসেপ্ট স্টেট আছে, দুইটার অ্যাকসেপ্ট স্টেটের যে কোনো একটা, বা এই অ্যাকসেপ্ট স্টেটের যে সেট থাকবে সেই সেটের মেম্বার হবে। এখানেই এই জিনিসটা লেখা আছে যে ফাইনাল যে স্টেটটা rn, সেটা f এর মেম্বার হবে। দিস বিলংস টু f। ওকে, জি স্যার, বুঝেছি। ঠিক আছে। যদি আমরা ফর্মাল ডেফিনেশনটা শিখে ফেলি, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অটোমেটন ডিজাইন। একটা ফাইনাইট অটোমেটনকে আমরা ডিজাইন করা শিখব। তো আমাদের কাছে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, সেই রিকোয়ারমেন্টকে ফলো করে আমরা ফাইনাইট অটোমেটনকে ডিজাইন করব। সো ফার আমরা ফাইনাইট অটোমেটনের ডেফিনেশন দেখেছি, বিভিন্ন ফাইনাইট অটোমেটনের এক্সাম্পল দেখেছি, ফাইনাইট অটোমেটন কিভাবে কম্পিউট করে সেটাও দেখেছি। নাও আমরা দেখব যে কোনো একটা ফাইনাইট অটোমেটন কিভাবে ডিজাইন করতে হয়। তো ফাইনাইট অটোমেটন ডিজাইন করা আসলে একটা খুবই ট্রিকি কাজ। এটাকে আর্টের সাথে তুলনা করা যেতে পারে। কোনো একটা ডিজাইন প্রসেস, যে কোনো একটা ডিজাইন প্রসেসে ইন্টেলেকচুয়াল একটা কাজ। তো এই কাজটা করার সময় আমাদের খুবই ডেডিকেশন দেওয়া লাগবে যে আমরা আসলে কি কি করতে যাচ্ছি।
আমাদের কোনো একটা ডিজাইন প্রসেসের মধ্যে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকবে, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সবগুলো রিকোয়ারমেন্ট ফলো করতেছে কিনা, এবং অনেকগুলো কেস থাকবে, এটাও দেখা লাগবে যে কোনো কেস বাদ পড়তেছে কিনা। যদি কোনো কেস বাদ পড়ে যায় তাহলে ডিজাইনটা আসলে ইনকমপ্লিট থাকবে। সো ডিজাইন প্রসেসে থাকা অবস্থায় আমাদের আসলে পুরো মাইন্ড সেটআপটাকে ঠিক করতে হবে এবং ফুল ডেডিকেশন দেওয়া লাগবে। সো এখানে আসলে কোনো শর্টকাট ফর্মুলা নাই যে এই কয়েকটা ফর্মুলা ফলো করলেই আমাদের ডিজাইন প্রসেসটা হয়ে যাবে বা কোনো একটা অটোমেটেড ডিজাইন হয়ে যাবে। রেদার ডিজাইন প্রসেস মানে কোনো একটা ডিজাইন প্রসেস থাকা অবস্থায় আমরা একটা কাজ করতে পারি যে কোনো একটা অটোমেটন কি করে, একটা জিনিসকে কম্পিউট করে, রাইট? তো আমরা নিজেদেরকে এই অটোমেটনের জায়গায় বসায় দিতে পারি বা একটা কম্পিউটারের জায়গায় বসায় দিতে পারি এবং চিন্তা করতে পারি যে কম্পিউটারটা কিভাবে কম্পিউট করে, আমরা কিভাবে কোনো একটা কম্পিটিশনকে চিন্তা করি। তো আমাদের চিন্তা ভাবনাগুলোকে যদি আমরা ওইখানে কনভার্ট করতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের অটোমেটেড ডিজাইন হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। সাপোজ যদি আমাদেরকে বলে যে কোনো একটা ইনপুট স্ট্রিং এ ইভেন সংখ্যক 1 আছে কিনা সেইটা রিকগনাইজ করবে এরকম একটা ফাইনাইট অটোমেটন তৈরি করতে হবে। ওকে, রিকোয়ারমেন্টটা আমি আবার বলতেছি। কোন একটা ইনপুট স্ট্রিং এ ইভেন নাম্বার অফ ওয়ান্স আছে কিনা সেইটা ডিটারমাইন করতে হবে, এরকম একটা ফাইনাইট অটোমেটন আমাদেরকে ডিজাইন করা লাগবে। ঠিক আছে, সাপোজ আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিই। 1011 1011 তিনটা 1 আছে, একটা 0 আছে, তো এখানে অড নাম্বার অফ ওয়ান্স আছে। তো এইটা আসলে ফাইনাইট অটোমেটনটা রিকগনাইজ করবে না বা অ্যাকসেপ্ট করবে না, এটাকে অ্যাকসেপ্ট করবে না। যদি একটা ইনপুট স্ট্রিং হয় এরকম 11110011 চারটা, দুইটা, ছয়টা 1 আছে, দুইটা 0 আছে, তো এখানে ইভেন নাম্বার অফ ওয়ান্স আছে, সো এটাকে রিকগনাইজ করবে। अगेन যদি এরকম থাকে 101 এটাকেও রিকগনাইজ করবে, এখানে ইভেন নাম্বার অফ 1 আছে। যদি কোনো 0 না থাকে, শুধুমাত্র 11 থাকে, এটাকেও সে রিকগনাইজ করবে। এরকম ইনপুট স্ট্রিংগুলোকে রিকগনাইজ করতে পারে সেরকম একটা ফাইনাইট অটোমেটন আমাদেরকে তৈরি করতে হবে। তো এটাকে যদি আমরা ফাইনাইট অটোমেটনের চিন্তা বাদ দিই, এই জিনিসটাকে আমরা কিভাবে চিন্তা করি সেটা একবার ভেবে দেখি যে কোনো একটা স্ট্রিং এ ইভেন নাম্বার অফ ওয়ান্স আছে কিনা সেটা আমরা কোনো রকম কাউন্ট না করে কিভাবে বলতে পারি। কাউন্ট করে। একটা হচ্ছে কাউন্ট করে, হ্যাঁ, তো কাউন্ট করাটা আসলে একদম কাউন্ট না করে কিভাবে করতে পারি। সাপোজ আমাদের যদি একটা অনেক বড় ইনপুট স্ট্রিং দেওয়া থাকে যেখানে ইনফাইনাইট সংখ্যক, নিয়ারলি ইনফাইনাইট সংখ্যক 1 আছে, তাহলে অনেক বড় একটা নাম্বার যেটা আমাদের কাউন্ট করতে খুবই অসুবিধা হবে, ওইরকম একটা প্রসেস না যে কিভাবে আমরা কম্পিউট করতে পারি উইদাউট এনি কাউন্টিং। আমরা কিভাবে চিন্তা করি, আমাদের কতগুলো পসিবিলিটিস থাকতে পারে এখানে, ইভেন নাম্বার অফ 1 আছে অথবা ইভেন নাম্বার অফ ওয়ান্স নাই, দুইটা পসিবিলিটি এখানে। একটা হচ্ছে ইভেন নাম্বার অফ ওয়ান্স, আর একটা হচ্ছে অড নাম্বার অফ ওয়ান্স। এই দুইটা পসিবিলিটিস তো আছে, তাই না? সো আমরা কাউন্টিং ছাড়া কিভাবে বলতে পারি যে আসলে ইভেন নাম্বার অফ 1 নাকি অড নাম্বার অফ 1? আমরা একটু দেখি যে আমরা যখন এই যে এই ইনপুট স্ট্রিংটাকে যদি একটু প্রসেস করি, ফার্স্ট একদম শুরুতে উইদাউট স্ট্যাটিক দ্য প্রসেসিং আমরা কোন স্টেটে থাকবো বা কোন পসিবিলিটিসে থাকবে, কোন রকম প্রসেসিং শুরু করার আগে আমি কোনো 1 দেখি নাই। সো এই মুহূর্তে 0 সংখ্যক 1 সোফার আমি ধরে নিচ্ছি দেখেছি। সো 0 সংখ্যাটা হচ্ছে ইভেন নাম্বার, সো শুরুতে আমি ইভেন নাম্বার অফ ওয়ান্স এই পসিবিলিটিসে আছি, ঠিক আছে? দেন ফার্স্ট 1টা এনকাউন্টার করার পরে আমি এই ইভেন নাম্বার থেকে অড নাম্বারে সুইচ করলাম, ঠিক আছে? দেন
সেকেন্ড ওয়ানটাকে এনকাউন্টার করার পর আমি এই অড পসিবিলিটিস থেকে অ্যাগেন ইভেন পসিবিলিটিসে মুভ করলাম। থার্ড ওয়ানটা এনকাউন্টার করার পর দেন অ্যাগেন ইভেন থেকে অডে সুইচ করলাম। পরের ওয়ানের জন্য অড থেকে ইভেনে, পরের দুইটা জিরোর জন্য আমি ইভেনে থেকে যাব। দেন সেকেন্ড লাস্ট ওয়ানের জন্য ইভেন থেকে অডে ব্যাক করব, এন্ড ফাইনালি লাস্ট ওয়ানের জন্য অড থেকে ইভেনে মুভ করব। সো ইভেন অড এভাবে হচ্ছে আমরা দুইটা পসিবিলিটিস এর মধ্যে যদি সুইচ করি তাহলে এক সময় ফাইনালি যে পসিবিলিটিসে আমি থাকবো সেটি হবে আমার কারেসপন্ডিং আউটপুট। ওকে, তো এটাকে আরেকটু সিম্পলিফাই করার জন্য আমি এরকম চিন্তা করতে পারি যে যদি আমার এই ইভেন নাম্বার থাকে তাহলে আমি লেফট হ্যান্ড রাইজ করব, যদি অড নাম্বার থাকে তাহলে রাইট হ্যান্ড রাইজ করব। তো লেফট হ্যান্ড বাম হাতটা নামায় ফেলবো। এভাবে যদি আমি করি তাহলে কোন একটা সময় যদি আমার বাম হাত উঁচুতে থাকে তাহলে আমি বলবো যে এখানে ইভেন নাম্বার অফ 1 আছে, যদি ডান হাত উঁচুতে থাকে তাহলে আমি বলবো যে অড নাম্বার অফ 1s এখানে আছে। ঠিক আছে, তো এই যে ডিজাইন প্রসেসের মধ্যে যতগুলা পসিবিলিটিস আছে সবগুলা পসিবিলিটিসকে যদি আমি এক একটা স্টেট দিয়ে রিপ্লেস করে দেই তাহলে আমাদের মোটামুটি যে ফাইনাইট অটোমেটনটা ডিজাইন করতে চাই সেটার স্টেটস গুলো পাওয়া যাবে। যেমন এখানে দুইটা পসিবিলিটিস আছে, সো আমি এই দুইটা পসিবিলিটিসকে দুইটা স্টেট দিয়ে রিপ্লেস করব। আমার একটা স্টেট হচ্ছে কিউ ইভেন বলতেছি, এন্ড আরেকটা স্টেটকে আমি সাপোজ বলবো কিউ অড। ওকে, তো দুইটা পসিবিলিটিস, তো দুইটা স্টেট। এরপরে আমাকে এখানে যেটা করতে হবে ট্রানজিশন গুলো আঁকতে হবে। ট্রানজিশন গুলো কি হবে আমি শুরুতে বলেছি, যদি কোনো রকম স্ট্রিং প্রসেসিং না করি একদম শুরুতে কোন পসিবিলিটিসে আমি থাকবো কোনো রকম 1 আমি দেখি নাই, তো শুরুতে আমি বলবো যে আমি ইভেন নাম্বার অফ 1 দেখেছি, জিরো সংখ্যক 1 দেখেছি, রাইট। তো আমার এখানে স্টার্ট স্টেট হবে কিউ ইভেন। কিউ ইভেনে থাকা অবস্থায় আমি দুই ধরনের ইনপুট পেতে পারি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। যদি 0 ইনপুট পাই তাহলে কোথায় যাব, ইভেন তো যাবো না, 0-র জন্য সুইচ করব না, যেখানে আছি সেখানেই থাকবো। তো আমরা বলতে পারি 0-র জন্য আমি মুভ ব্যাক করলাম। 1 ইনপুটের জন্য আমি ইভেন স্টেট থেকে সুইচ করো। অড স্টেটে মুভ করব। এরকম একটা কন্ডিশন দিলাম। अगेन অড স্টেটে থাকা অবস্থায় যদি আমি এখানে ইনপুট 0 পেতে পারি, ইনপুট 1 পেতে পারি। যদি 0 ইনপুট পাই তাহলে অডেই থেকে যাবে, অডেই থেকে যাবে। আর যদি 1 ইনপুট পাই সুইচ করো। দেন মুভ করব কিউ ইভেনে। এখানে আরেকটা জিনিস বাকি আছে, আমরা স্ট্যাটিক স্টেট দেখি, আমরা কতগুলো স্টেট হবে সেটা দেখেছি, স্ট্যাটিক স্টেট দেখেছি, দেন ট্রানজিশন গুলো দেখেছি। এখন অ্যাকসেপ্ট স্টেট আমাদেরকে তৈরি করা লাগবে। এখানে অ্যাকসেপ্ট স্টেট হবে কোনটা, কিউ ইভেন। তো আমাদের ফাইনাল অটোমেটনের স্টেট ডায়াগ্রাম ডান। এই ফাইনাল অটোমেটনটাই কোনো একটা স্ট্রিং এ ইভেন নাম্বার অফ ওয়ান্স আছে কিনা সেটাকে ডিটারমাইন করে। নাও এই ফাইনাইট অটোমেটনের ফর্মাল ডেফিনেশন যদি আমরা করতে চাই, ফর্মাল ডেফিনেশনটা কি হবে, ফর্মাল ডেফিনেশনটা আমি দিচ্ছি। ধরে নিচ্ছি এ ফাইনাইট অটোমেটনটা হচ্ছে এম ইজ আ 5 টাপল, যেখানে টাপল গুলো মেম্বার গুলো হচ্ছে কিউ, সিগমা, ডেল্টা, কিউ নট and f, where q is q even and q odd, then sigma is set 0 and 1. Transition function can be defined as
1, this is 2, this is 3. ট্রানজিশন ফাংশনের ডেফিনেশন দেওয়ার সময় আমরা জাস্ট একটা টেবিল এঁকে দিব, যে টেবিলের এই পাশে থাকবে সেটগুলো ইভেন কিওয়ার্ড, এই পাশে থাকবে ইনপুট সিম্বলগুলো। ইনপুট সিম্বল যদি 0 হয় তাহলে কিউ ইভেন থেকে কিউ ইভেনেই থাকবে, কিওয়ার্ড থেকে কিওয়ার্ডেই থাকবে। 1 যদি পাই তাহলে ইভেন থেকে অডে মুভ করব, কিওয়ার্ডের থেকে কিউ ইভেনে চলে যাব। Then number 4 is start state q naught হচ্ছে আমাদের q even. Then number 5 is accept state, এটা হচ্ছে set, তো এই সেটের একটাই মেম্বার থাকবে সেটা হচ্ছে q even. ওকে, সো এভাবে আমরা ফর্মাল ডেফিনেশনটা দিতে পারি সাথে। নাও আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, আরেকটা एग्जांपल কি হতে পারে? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার, মানে হচ্ছে এই প্রবলেমগুলোর কোশ্চেনটা কি এরকম যে মানে এই জিনিসটার জন্য ফাইনাইট অটোমেশন ডিজাইন করো, দেন হচ্ছে আমি সব এই যে উপরের ডায়াগ্রামটা এঁকে দেন হচ্ছে এই যে এম সেটের যত ইয়ে আছে সব লিখতে হবে। রাইট, কিছুটা এরকমই। আপনাকে একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হবে, সেই প্রবলেম স্টেটমেন্টের জন্য আপনি জাস্ট ডায়াগ্রামটা আঁকবেন। যদি স্টেট ডায়াগ্রামটা আঁকেন, হ্যাঁ, তাহলেই মোটামুটি এনাফ। হ্যাঁ, নরমালি বলে দেওয়া থাকবে যে আপনি কি স্টেট ডায়াগ্রাম আঁকবেন না ফর্মাল ডেফিনেশন আঁকবেন। স্টেট ডায়াগ্রাম এবং ফর্মাল ডেফিনেশন এই দুটো আসলে একটা একটার পরিপূরক। যদি যে কোনো একটা দেওয়া থাকে তাহলে অন্যটা আমরা করতে পারবো। যদি ফর্মাল ডেফিনেশন দেওয়া থাকে, ফর্মাল ডেফিনেশন দেখে স্টেট ডায়াগ্রাম আঁকতে পারবো, স্টেট ডায়াগ্রাম যদি দেওয়া থাকে সেখান থেকে দেখে দেখে ফর্মাল ডেফিনেশন আমরা তৈরি করতে পারবো। সো দুইটার যে কোনো একটা করলেই হবে। আর এই স্টেট ডায়াগ্রামটা আঁকার সময় আপনাকে কিছু ব্রেনস্টর্মিং করতে হবে, সেই ব্রেনস্টর্মিং গুলো আসলে আমি উপরে লিখে দিয়েছি। তো যদি আপনাকে কখনো পরীক্ষার খাতায় এটা করতে বলা হয় তাহলে ব্রেনস্টর্মিং গুলো আপনি চাইলে নোট হিসেবে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। স্টেট ডায়াগ্রামটা আঁকা লাগবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কম্পিটিশনের ডেফিনেশন দেখেছি। আচ্ছা, কম্পিটিশনের ডেফিনেশনের পরে একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন অফ কম্পিটিশন এটুকু। আর নিচে একটা লাইন লেখা আছে, এটা আমরা আগের দিনও দেখেছি, যে আমরা বলবো যে কোনো একটা ফাইনাইট অটোমেটন এম রিকগনাইজেস এ ল্যাঙ্গুয়েজ এ। যদি এ একটা ল্যাঙ্গুয়েজ হয় এবং এম একটা ফাইনাইট অটোমেটন হয় তাহলে আমরা বলবো এমটা এ ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করবে যদি এ ল্যাঙ্গুয়েজটা এরকম হয়, এ ইজ ডাব্লিউ সাচ দ্যাট এম অ্যাকসেপ্টস ডাব্লিউ। তার মানে এ ল্যাঙ্গুয়েজটা যদি ওই সব স্ট্রিং নিয়ে তৈরি হয় যে স্ট্রিংগুলোর সবগুলোকেই এম অ্যাকসেপ্ট করে, তাহলে আমরা বলবো পুরো ল্যাঙ্গুয়েজকেই এই ফাইনাইট অটোমেটনটা রিকগনাইজ করেছে, ঠিক আছে? এন্ড একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে a language is called a regular language if some finite automaton recognize it. That means যদি কোনো একটা ফাইনাইট অটোমেটন একটা ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করতে পারে তাহলে সেটাকে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলবো। আর যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজকে কোনো ফাইনাইট অটোমেটন রিকগনাইজ করতে না পারে তাহলে সেটাকে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলবো না, সেটা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে, ঠিক আছে? সো এখান থেকে আসলে আমরা আরেকটা জিনিস ইয়ে করতে পারি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দুই ধরনের হতে পারে, হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, হচ্ছে নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে যদি ফাইনাইট অটোমেটন রিকগনাইজ করতে পারে, নন রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে যদি কোনো ফাইনাইট অটোমেটন সেটাকে রিকগনাইজ করতে না পারে। আচ্ছা, আজকে আমি আরেকটা এক্সাম্পল দেখতে যাচ্ছিলাম।
আচ্ছা, এই প্রবলেম স্টেটমেন্ট একটু পড়ি। এখানে বলা আছে যে ডিজাইন এ ফাইনাইট অটোমেটন E2 to recognize the regular language of all string that contain the string 001 as a substring. স্যার এই স্লাইডে স্যার হ্যাঁ, প্রবলেমটা যেটা বললেন ওটা তো স্লাইডে নাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। এই উইন্ডোটা পসিবলি শেয়ার করা নাই। না দেখতে পাচ্ছি ইয়েস স্যার, এবার এক্সাম্পল ডিজাইন অফ ফাইনাইট অটোমেটন E2 হ্যাঁ, design a finite automaton E2 to recognize the regular language of all string that contain the string 001 as a substring. That means যে কোনো একটা স্ট্রিং এ যদি 001 সাবস্ট্রিং হিসেবে থাকে তাহলে সেই স্ট্রিংটাকে সে রেকগনাইজ করবে বা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ করবে না। সাপোজ যে ফার্স্ট এক্সাম্পলটাতে এখানে আছে কি 0010, সো 001 এখানে সাবস্ট্রিং হিসেবে আছে। সেকেন্ড এক্সাম্পলটাতে এটা তো সাবস্ট্রিং হিসেবে 001 আছে, এটাতে তো আছেই। ফোর্থ এক্সাম্পলটাতে এই যে জায়গাটাতে 001 সাবস্ট্রিং হিসেবে আছে, সো এই স্ট্রিংগুলোকে সে অ্যাকসেপ্ট করবে। বাট যদি 11 থাকে, কোনো 001 নাই, সেটাকে অ্যাকসেপ্ট করবে না, এটাকেও না, তো এগুলাকে সে অ্যাকসেপ্ট করবে না, যাদের রিজেক্ট করবে, আগের স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে। তো এরকম একটা ফাইনাইট অটোমেটন আমাদেরকে ডিজাইন করতে হবে। যদি আমরা এই কাজটা করতে চাই কিভাবে করব? কোনো আইডিয়া? আচ্ছা, সো আমি বলতেছিলাম যে ডিজাইন হচ্ছে একটা ক্রিয়েটিভ প্রসেস। এটা করার সময় আপনাকে প্রচুর চিন্তা করতে হবে, আপনাকে পুরো জিনিসটাতে এঙ্গেজ করে ফেলতে হবে, তাহলে আপনি ডিজাইনটা করতে পারবেন। এটা যদি আপনি আপনার মাইন্ডটাকে এঙ্গেজ না করতে পারেন তাহলে আসলে ডিজাইন প্রসেসটা আপনার জন্য ভেরি ভেরি হার্ড একটা টাস্ক হবে। আচ্ছা, এই ডিজাইন প্রসেসে আমি শুরুতে বলতেছিলাম যে আমি ইনিশিয়ালি চিন্তা করব যে কোনো একটা ডিজাইন প্রসেসে আমার কতগুলো পসিবিলিটিস বা আউটকাম থাকতে পারে, সেইগুলোকে আমরা একটু যদি নোট ডাউন করে ফেলি তাহলে ওই পসিবিলিটিসগুলো দেখে দেখে আমি কতগুলো স্টেট লাগবে সেই স্টেটগুলো আমরা পেয়ে যাব, রাইট? তো সেই স্টেটগুলো যদি পেয়ে যাই, স্টেটগুলো আমরা নিয়ে তারপরে কি কি ট্রানজিশন এখানে পসিবল সেই ট্রানজিশনগুলো জাস্ট এঁকে ফেলবো, তাহলে আমাদের পুরো ফাইনাইট অটোমেটনটা হয়ে যাবে, রাইট? সো এখানে আমরা একটু পসিবিলিটিস গুলো দেখি। যে কোনো একটা সাবস্ট্রিং এটাকে রিকগনাইজ করতে চাই, এটাকে যদি আমি রিকগনাইজ করতে চাই সেই ক্ষেত্রে আমার পসিবিলিটিস গুলো কি কি হইতে পারে। আমি 001 এই সাবস্ট্রিংটা আছে কিনা এটা রিকগনাইজ করতে চাই। তো আমি স্ট্রিংটাকে যখন রিড করব, বাঁ পাশ থেকে ডান পাশে একটা একটা করে সিম্বল রিড করব। তো সিম্বল রিড করার সময় আমাকে দেখতে হবে যে আমি কোনো একটা সময় এই ফার্স্ট জিরোটাকে দেখেছি কিনা। তো ফার্স্ট জিরো দেখার পরে এরপর পরে ঠিক এর পরেরটাতে আরেকটা জিরো দেখেছি কিনা, এগেন একটা 1 দেখেছি কিনা। যদি এই স্টেপগুলো আমরা পার করে যাই তাহলে আমরা বলতে পারবো যে আমি এই 001 দেখেছি। তো স্ট্রিং প্রসেসিং এর শুরুতে আমি কি ঠিক করবো যে আমি কোনো 001 এর কোনোটাই দেখি নাই, মানে এখানে 001 এর তিনটা সিম্বলের কোনো সিম্বলই আমি এই পর্যন্ত দেখি নাই। সাপোজ আমার স্ট্রিং যদি শুরু হয় এইভাবে 111011001 এভাবে যদি শুরু হয়, তাহলে যখন আমি ফার্স্ট ওয়ানটাকে এনকাউন্টার করবো তখন তো আমি এই 001 এর কোনোটাই দেখি নাই। দেন সেকেন্ড ওয়ানকে যখন এনকাউন্টার করবো তখনও 001 এর সিকোয়েন্সের কোনোটাই আমি দেখি নাই। কোনো একটা সময় যেমন এইখানে আসার পরে আমি বলবো যে আমি ফার্স্ট জিরোটা দেখেছি, পরে এই জিরোটা
এনকাউন্টার করার পরে আমি বলবো যে আমি সেকেন্ড জিরোটা দেখেছি, এবং এই ওয়ানটা আসার পরে আমি বলবো যে ফাইনালি আমি এই ওয়ানটাকেও দেখেছি, সো আমি পুরো সাবস্ট্রিংটাকেই দেখেছি। সো এখন আমি এই পুরো স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করলাম যেহেতু এটার মধ্যে 001 এই সাবস্ট্রিংটা আছে। সো পসিবিলিটিস গুলোকে যদি আমি একটু লিস্ট করি, পুরো স্ট্রিংটাকে প্রসেস করার সময় আমার কি কি পসিবিলিটিস এখানে থাকতে পারে। একটা পসিবিলিটিস হচ্ছে যে 001 এর আমি কিছুই দেখি নাই। ওকে, তো এটা একটা পসিবিলিটিস, আমরা কিছুই দেখি নাই। দেন সেকেন্ড পসিবিলিটিস কি হবে, যে আমরা শুধুমাত্র ফার্স্ট জিরোটাকে দেখেছি। দেন থার্ড পসিবিলিটিস কি হতে পারে, আমরা সেকেন্ড জিরো দেখেছি। এন্ড ফোর্থ পসিবিলিটি হচ্ছে লাস্ট যে ওয়ানটা আছে সেটা দেখেছি। আচ্ছা, তো এই চারটা পসিবিলিটিস থাকতে পারে, এটা জাস্ট আমি চিন্তা করবো এইভাবে। হ্যাঁ, অবভিয়াসলি আমি এই জিনিসটা খাতায় লিখবো না, এটা আমি জাস্ট আমার থটটাকে লিখেছি। জাস্ট আমরা এইভাবে বলতাম না, উই হ্যাভ সিন নাথিং, or we have encountered first zero, then we have encountered second zero, and we have encountered last one. Then এই চারটা পসিবিলিটি যেহেতু থাকতে পারে, আমরা এই চারটা পসিবিলিটিসকে আমরা চারটা স্টেট দিয়ে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, তো কিছুই দেখি নাই এরকম একটা স্টেটকে আমরা বলতে পারি কিউ। শুধুমাত্র এই ফার্স্ট জিরোটাকে দেখেছি এরকম স্টেটটাকে আমরা বলতে পারি কিউ জিরো। সেকেন্ড জিরোটা, প্রথম জিরোটা দেখার পরে সেকেন্ড জিরোটাও দেখেছি, এই স্টেটটাকে আমরা বলতে পারি এভাবে কিউ জিরো জিরো। অ্যান্ড প্রথম দুইটা জিরো দেখার পরে পরে ওয়ান দেখেছি, এই স্টেটটাকে আমরা এভাবে লিখতে পারি কিউ জিরো জিরো ওয়ান। সো চারটা স্টেট আমাদের এখানে হতে পারে। নাও এই চারটা স্টেটের ট্রানজিশনগুলো কি হবে, এখানে একটা কথা আমি বলে রাখি, আমাদের ফাইনাইট অটোমেটন দুই ধরনের হতে পারে। এটা দুই ধরনের হতে পারে, একটা ফাইনাইট অটোমেটনকে আমরা বলি হচ্ছে ডিএফএ, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন, আর এটাকে বলি হচ্ছে এনএফএ, which is non deterministic finite automaton. ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনে একটা শর্ত হচ্ছে যে আমাদের যত ধরনের ইনপুট সিম্বল হতে পারে সবগুলো ইনপুট সিম্বলের জন্য এখানে একটা একটা করে ট্রানজিশন অবশ্যই থাকবে। দ্যাট মিনস আমাদের ইনপুট সিম্বল যদি হয় 0 এবং 1, তাহলে এই যে একটা স্টেট আছে এই স্টেটের 0 এর জন্য ট্রানজিশন থাকবে, 1 এর জন্য ট্রানজিশন ডিফাইন্ড থাকবে। কিউ নট এর জন্য এটা তো দুইটা ট্রানজিশন অবশ্যই থাকবে, একটা হচ্ছে 0 এর জন্য একটা হচ্ছে 1 এর জন্য। দুইটা সেম ধরনের ট্রানজিশন হতে পারে, সাপোজ 0 এর জন্য এটা এই পাশে যায়, 1 এর জন্য এই পাশে যায়, বাট এটা ডিফাইন থাকতে হবে যে 0 এর জন্য কোথায় যাবে, 1 এর জন্য কোথায় যাবে। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টেটে থাকা অবস্থায় প্রত্যেকটা সিম্বলের জন্য তার অবশ্যই ডিফাইন্ড ট্রানজিশন থাকতে হবে। তো এটা আমাদের জন্য ইজি হয়ে গেল যে আমি যখন স্টেটগুলো ঠিক করে ফেলবো, তো প্রত্যেকটা স্টেটের একটা এক করে ইনপুট সিম্বল নেব, সেই ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন কি হবে সেই ট্রানজিশনগুলো জাস্ট বসাই দেব। সাপোজ যদি আমি কিউতে থাকি তাহলে আমি কোনো জিরো দেখি নাই, এই অবস্থায় যদি আমি একটা জিরো পাই তাহলে কোথায় মুভ করব, কিউ অফ জিরোতে, কিউ জিরোতে মুভ করব। জাস্ট প্রথম জিরোটা আমরা দেখেছি। যদি কিউতে থাকা অবস্থায় আমি একটা 1 পাই তাহলে কোথায় মুভ করব, করব না এই ওয়াইজ সিকোয়েন্স কোথায় এই সিকোয়েন্স ওয়াইজ তো কোথাও মুভ করার কথা না, মুভ করবে না। সো যেখানে আছে আমি সেখানেই থাকবো। যদি একটা 1 পাই তাহলে আসলে আমি 001 সাবস্ট্রিং এর কিছুই দেখি নাই, হ্যাঁ, যেহেতু শুরুর পাটা দেখি নাই সো কিছুই দেখি নাই। সো
কিউতে থাকা অবস্থায় জিরোর জন্য কোথায় যাব, ওয়ানের জন্য কোথায় যাব, এখানে আমি বলে ফেলছি। দেন কিউ নটে থাকা অবস্থায় বা কিউ জিরোতে থাকা অবস্থায়, এখানে থাকা অবস্থায় আমি ফার্স্ট জিরোটাকে দেখেছি, এই জিরোটাকে দেখেছি। তো এইখানে থাকা অবস্থায় যদি আমি আরেকটা জিরো পাই তাহলে কোথায় মুভ করব, কিউ 0 0 কিউ 0 0 মুভ করব। আর এখানে থাকা অবস্থায় যদি একটা 1 পাই তখন কিউতে ব্যাক করবো, কোথায়, কিউতে চলে যাব। কিউতে চলে যাব। রাইট। এটার কারণ কি, কিউতে চলে আসার কারণ কি? কারণ আমার 001 পাওয়ার এখন আর পসিবিলিটি নেই শুরু রাইট। থেকে। 001 আমরা পেতে চাই, বাট একটা জিরো পাওয়ার পরে যদি একটা 1 পেয়ে যাই তাহলে এটা দিয়ে আসলে 001 সাবস্ট্রিং তৈরি করা পসিবল না। তখন আবার আমাকে শুরু থেকে দেখতে হবে যে আর কোথায় 001 আছে কিনা। আচ্ছা, তাহলে কিউ জিরোর জন্য আমাদের দুইটা ট্রানজিশন হয়ে গেল, একটা জিরোর জন্য একটা 1 এর জন্য। কিউ 0 তে থাকা অবস্থায় যদি আমি আরেকটা জিরো পাই তখন কিউ 0-তে ব্যাক করবে। কিউ 0 ব্যাক করবে। একটু চিন্তা করে দেখি, কিউ 0 তে থাকা অবস্থায় আমি দুইটা জিরো অলরেডি দেখে ফেলেছি, আরেকটা জিরো যদি আমি দেখি, তাহলে কিউতে ব্যাক করবে। কিউতেও ব্যাক করবেন। আরেকটা জিরো যদি দেখি তাহলে তো আমার সমস্যা হচ্ছে না, তাও তো আমার এখানে ও দুইটা আচ্ছা, হ্যাঁ, তাহলে নিজের মধ্যেই থাকবে। কিউ 001 এ যাবে। আরেকটা জিরো যদি পাই তাহলে সে কিউ 0 তেই থাকবে। 1 পাইলে কিউ 001 এ চলে যাবে। লাস্ট যদি একটা 1 পাই, আচ্ছা এক্সকিউজ মি, আমরা কোথায় ছিলাম? কিউ 0 তে থাকা অবস্থায় যদি একটা 1 পাই তাহলে কোথায় মুভ করব? কিউ 001 এ। কিউ 001 মুভ করব। ওকে, দেন ফাইনালি যদি আমরা কিউ 001 এ থাকি, এটার জন্য তো দুইটা ইনপুট হইতে পারে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তো এখানে যদি আমি একটা 0 পাই তাহলে কোথায় যাব? কিউ 0 তে থাকা অবস্থায় যদি আরো একটা 0 পাই, এখন যাই পাই তাই তো এখন খারাপ। কিউ 001 এ থাকা অবস্থায় আমি অলরেডি সাবস্ট্রিংটা দেখে ফেলেছি। হ্যাঁ, তো আরেকটা 0 যদি পাই তাও তো আমি সাবস্ট্রিংটা দেখে ফেলেছি, আমার তো অন্য কোনো স্টেটে মুভ করার দরকার নেই, আমি এই স্টেটটাতেই থাকতে পারি। রাইট। জি। ওকে, সো কিউ 001 এ থাকা অবস্থায় যদি আরেকটা 0 আমরা পাই তাহলে এই স্টেটেই আমরা থেকে যাব। যদি একটা 1 পাই তাহলে থেকে যাবো স্যার। তাহলেও থেকে যাব। তাহলে এখানে জাস্ট কমা দিয়ে এখানে 1, 0 এবং 1 দুইটার জন্যই আমি কিউ 001 এ থেকে যাচ্ছি। রাইট। নাও আমার দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে স্টার্ট স্টেট কি হবে, আর একটা হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট কি হবে। এখানে স্টার্ট স্টেট কি হবে? স্যার কিউ স্যার। কিউটা আমার স্টার্ট স্টেট হবে, অ্যাকসেপ্ট স্টেট স্যার লাস্ট ওয়ান 001। কিউ 001 এটা আমার অ্যাকসেপ্ট স্টেট হবে। ওকে, সো এই ফাইনাইট অটোমেটনটা ডিজাইন শেষ হলো। এটা হচ্ছে আমার স্টেট ডায়াগ্রাম। স্যার একটা জিনিস বুঝতে ইয়েস, স্যার কিউ 00-তে 0 দিলে আবার কিউ 00-তে ফিরে যাবে কেন? কিউ 00-তে যদি 0 পাই তাহলে কিউ 00-তেই থাকবে কেন? রাইট, এটা কোয়েশ্চেন। আচ্ছা, কিউ 00-তে থাকা অবস্থায় আমি কি করেছি, দুইটা 0 এনকাউন্টার অলরেডি করেছি, মানে আমি অলরেডি দুইটা 0 দেখেছি। সাপোজ 1 1 1 পাওয়ার পরে দুইটা 0 যদি পাই তাহলে এরকম একটা স্ট্রিং এর জন্য আমি কিউ 00-তে আছি। রাইট, ধরে নিচ্ছি। এরপরে যদি আমি আরেকটা 0 পাই তাও কি আমি বলতে পারি না যে আমি অলরেডি দুইটা 0 দেখেছি, জি স্যার। এবং আরেকটা 1 দেখলে আমি অ্যাকসেপ্ট স্টেটে চলে যেতে পারবো, জি স্যার। তাই না? এই জন্য আমি কিউ 00-তে আরো একটা 0 দেখার পরে আমি এইখানেই থেকে যাচ্ছি, কারণ এটা আমার যে লাস্ট স্টেপটা আছে তার ইমিডিয়েট আগের স্টেপটা।
ইনফ্যাক্ট আমি এখানে যতগুলোই জিরো দেই না কেন আমি সেম স্টেটে থাকবো, কারণ জাস্ট আরেকটা 1 পাইলে আমি অ্যাকসেপ্ট স্টেটে চলে যেতে পারি। আর স্যার Q0 এর ক্ষেত্রে 1 পাইলে আগের স্টেটে চলে যাবে কেন? আচ্ছা, Q0 তে যদি একটা 1 পাই তাহলে কেন আগেরটাতে চলে যাবে? সাপোজ আমি প্রথমে একটা একদম স্ট্রিংয়ের শুরুতে একটা 1 দিলাম, তাহলে স্টার্ট স্টেট যেহেতু কিউ, তাহলে 1 পাওয়ার পরে সে কিউতেই থাকবে। তারপরে একটা 0 দিলাম, তাহলে সে কিউ থেকে কিউ নটে যাবে। এগেন যদি আমি একটা 1 দেই, তাহলে কি হচ্ছে আমার দেখার কথা কি 0 0 1, তো একটা 0 পাওয়ার পরে একটা 1 পেয়ে গেছি, তাহলে তো এই স্ট্রিংটা আসলে এখানে তৈরি হবে না। এরপরে যদি আমি এই স্ট্রিংটা পেতে যাই আবার সেটা শুরু থেকেই শুরু হইতে হবে, তাই না? এরপরে 0 0 1 আমাদেরকে দেখতে হবে। তো এই জন্য যে আমি দেখতে চাই যে 0 0 1 এক সাবস্ট্রিং আছে কিনা। তো এই জিরোটা পাওয়ার পরে আমার একটা পসিবিলিটিস তৈরি হলো যে আমি 0 0 1 এর ফার্স্ট জিরোটাকে দেখেছি, কিন্তু যখন আমি এই 1টা পাবো তখন কিন্তু আমার এই যে পসিবিলিটিস যে একটা তৈরি হয়েছিল, এই পসিবিলিটিসটা আবার একদম মানে ভেঙে চলে গেছে, আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। মানে অ্যাগেন জিরো থেকে ফার্স্ট দুইটা জিরো পেতে হবে, একটা 1 পেতে হবে, তাই না? এই জন্যই যেহেতু একটা 0 পাওয়ার পরে একটা 1 যদি পেয়ে যাই তাহলে আমার পসিবিলিটিসটা এখানে আসলে নষ্ট হয়ে গেল। এই জন্য আমি আবার শুরু থেকে 0 0 1 এটা খোঁজা শুরু করব, এই জন্য আগে স্টেটে মুভ করেছি। জি স্যার, বুঝেছি। স্যার লাস্ট স্টেপটা আরেকবার একটু বলবেন। কোনটা? স্যার লাস্টে কি 001 এ 0 হলেও 1 হলে ওখানেই থাকছে যে? আচ্ছা, লাস্ট স্টেটে, ওকে। লাস্ট স্টেটে আমি এই যে Q001 যেটা লিখেছি, এই স্টেটটার মানে হচ্ছে যে আমি 001 এই সাবস্ট্রিংটা অলরেডি দেখে ফেলেছি, আমার এটা দেখা হয়ে গেছে। হ্যাঁ, এখন যাই থাকুক না কেন আমি স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবো। সাপোজ আমার একটা এক্সাম্পল যদি হয় এরকম 1 0 0 1 0 1 0 0 1 1, এরকম যদি একটা ইনপুট স্ট্রিং থাকে আমার, তাহলে আমি এখানে দেখি যে আমি যখন এটাকে প্রসেস করা শুরু করব 1 1 পাওয়ার পরে একটা 0 0 1 এই সাবস্ট্রিংটা অলরেডি পেয়ে গেছি। ওকে, এই সাবস্ট্রিংটা পাওয়ার পরে এখানে যাই থাকুক না কেন 0 পাই বা 1 পাই, যাই পাই না কেন, তাও আমি বলবো যে আমি পুরো স্ট্রিংয়ে 0 0 1 এই সাবস্ট্রিংটা দেখেছি, তাই না? সো যেহেতু অলরেডি আমি 0 0 1 সাবস্ট্রিংটা দেখে ফেলেছি, সো এরপরে 0 যদি পাই তাও আমি বলবো যে আমি সাবস্ট্রিংটা দেখেছি, 1 যদি পাই তাও আমি বলবো আমি এই সাবস্ট্রিংটা অলরেডি দেখেছি। এই জন্য আমি সেম স্টেটে থাকতেছি। বুঝতে পারলাম? জি স্যার। আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে, আমাদের আসলে সময় খুব বেশি নাই। আচ্ছা, আমরা যারা পার্টিসিপেট করেছি সবাই কি কমেন্ট করেছি নিজেদের আইডি গুলা? পসিবলি আমরা পার্টিসিপেন্ট অনেক বেশি আছি, বাট অ্যাট লিস্ট এর নাম্বার অফ কমেন্ট অনেক কম মনে হচ্ছে। আমরা সবাই নিজেদের আইডি গুলা এখনই কমেন্ট করে দেই, কারণ এটা আসলে আপনাদের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, আর আজকের ক্লাসটা আমরা ক্লোজ করি। আজকে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম ডিজাইন প্রসিডিউরের, আমরা হয়তো বা আরো একটা দুইটা এক্সাম্পল দেখব। কালকে আমাদের ক্লাস আছে, কালকে ক্লাসে অবশ্যই আপনারা একটু পেন এন্ড পেপার নিয়ে বসেন, তাহলে হচ্ছে আমি জাস্ট আপনাদের প্রবলেম স্টেটমেন্টটা দেখাবো, আপনারা নিজেরা সেটা ট্রাই করবেন। আমি সেটা সলভ করে দেবো, মিলিয়ে মিলিয়ে দেখবেন যে আসলে আপনাদেরটা ঠিক আছে কিনা, তাহলে আসলে আপনারা নিজেরাও এই জিনিসটাতে এঙ্গেজড হলেন, এটা আপনাদের জন্য বেটার হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে ক্লোজ করতেছি। যদি মিনওয়াইল কালকে পর্যন্ত একটু প্র্যাকটিস করে দেখেন, যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমরা কালকে সেটা সলভ করার চেষ্টা করব। ওকে দেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।